এই কারণে নির্বাচনটা একটু পরে হবে। কিন্তু আপনারা যেখানে যেখানে যেগুলো নির্বাচন করার ক্ষেত্রে বাধা হিসেবে আপনারা মনে করছেন, সেগুলো সরিয়ে সংশোধনী করে দ্রুততম সময় নির্বাচন দিচ্ছেন না কেন? নির্বাচন আপনারা, স্থানীয় সরকার নির্বাচন আপনারা দেবেন না, এটা আমরা বুঝতে পারছি, কারণ দলীয় প্রশাসক বসাবেন এবং এর মধ্য দিয়ে মাঠ আপনারা নিজেদের নিয়ন্ত্রণে আনবেন। এনসিপিকে বলেছেন কিংস পার্টি, কিন্তু বাংলাদেশের এবং উপমহাদেশ ইতিহাসের সবচেয়ে সফল কিংস পার্টি হচ্ছেন আপনারা। কারণ আপনারা ক্ষমতায় বসে আগেও প্রশাসক বসিয়েছেন, ইতিহাস আছে, এখনও আপনারা ক্ষমতায় বসে প্রশাসকের মাধ্যমে, যে প্রশাসক বসিয়েছেন ঢাকা দক্ষিণে, তিনি নির্বাচনে প্রচারণা করছেন মসজিদে মসজিদে গিয়ে। এটা কি কিংস পার্টি না? এই কিংস পার্টিগিরি করে আপনারা এনসিপিকে বলছেন কিংস পার্টি। কি কারণে? দুই ছাত্র উপদেষ্টার কারণে, যাদের একজন এনসিপিতে যোগই দিল না এবং আরেকজন নির্বাচনই করেন নাই, তার এবং তফসিলের আগে তারা সরে এসছেন। আর যে নিরাপত্তা উপদেষ্টা নির্বাচনের দিন পর্যন্ত, যিনি ফ্ল্যাগ উড়িয়ে শপথ নিতে গেছেন এবং আরেকটা ফ্ল্যাগ নিয়ে শপথ করে নতুন মন্ত্রণালয় নিয়ে বেরিয়েছেন, তখন কি কিংস পার্টির কথা মনে পড়ে না? তখন কি মনে হয় না যেটা বিএনপিকে সুবিধা দিয়েছে? আপনারা জানেন যে গত সরকারের নিরাপত্তা উপদেষ্টা এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, গত সরকারের অ্যাটর্নি জেনারেল এই সমস্ত অধ্যাদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রণয়নে যার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই অ্যাটর্নি জেনারেল হয়েছেন এই সরকারের আইনমন্ত্রী। এখন তিনি একটা ডিমেনশিয়া পেশেন্টের মতো আচরণ করছেন, যেন তিনি সমস্ত কিছু ভুলে গেছেন আগে, যে তিনি কি কি আগে অ্যাগ্রি করে এসেছিলেন। তো এই যে আপনারা সরকার হওয়ার আগে অ্যাটর্নি জেনারেলের অফিসটা দখল করেছিলেন, নিজস্ব অ্যাটর্নি জেনারেল দিয়েছিলেন এবং এখন আবার তাকে আইনমন্ত্রী বানিয়েছেন, সেই আইনমন্ত্রী আবার এই সংবিধান সংস্কার নিয়ে কথা বলেন না, বলেন আবার স্বরাষ্ট্রমন্ত্রী। কি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে আছে। এবং সবচেয়ে অদ্ভুত, বিএনপিকে আমরা মনে করিয়ে দিতে চাই, এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই সমস্ত ভেলকিবাজির রাজনীতি আমাদের সাথে করবেন না। রাজনৈতিক প্রশ্ন যদি মীমাংসা করতে না পারেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন হচ্ছে সংস্কার বাস্তবায়ন করতে হবে, গণভোট বাস্তবায়ন করতে হবে। এই রাজনৈতিক প্রশ্ন যদি সুরাহা না করতে পারেন, একটা গণতন্ত্রের দিকে যদি বাংলাদেশকে নিয়ে যেতে না পারেন, কোনো ধরনের উন্নয়নের ভেলকি কিন্তু কোনো কাজে আসবে না। শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছে এবং সেগুলো বাংলাদেশের জনগণ গ্রহণ করে নাই। ফলে জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নাকি প্ল্যান আছে, আমরা এই দেশে এসে আপনি বলেছেন, হোয়াট ইজ ইউর প্ল্যান? আমাদেরকে বলেন যে হোয়াট ইজ ইউর প্ল্যান? সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা কি আপনাদের প্ল্যান? জুলাই সনদ বাদ দেন। 31 দফার মধ্যে আপনারা বলেছেন, 31 দফার মধ্যে বলেছেন আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সংকীর্ণ দলীয় ব্যক্তির ঊর্ধ্বে উঠে আপনারা নিরপেক্ষ নিয়োগ দেবেন। সেই কাজ কি আপনারা করছেন? ওই যে আপনার দলীয় শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসিয়েছেন, ঋণ খেলাপি ব্যক্তিকে বসিয়েছেন বাংলাদেশ ব্যাংকে, তো 31 দফার দফারফা তো আপনারাই করছেন। জুলাই সনদ বাদ, 31 দফারই তো দফারফা করে ফেলতেছেন। কি ধরনের রাজনীতি এটা? মানে নিজের লেজ নিজে খাওয়া শুরু করেছেন। ফলে আমরা আপনাদের কাছে এখন আহ্বান জানাবো, আপনারা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক পথে থাকেন, সংসদীয় স্বৈরতন্ত্র তৈরি করার চেষ্টা করবেন না বাংলাদেশে। 2/3 ভোট পেয়েছেন মাত্র অর্ধেক, 51%। এই ভোট দেখিয়ে 70% জনগণের ভোটকে অবজ্ঞা করছেন, বাংলাদেশের জনগণকে হাইকোর্ট দেখাচ্ছেন, বাংলাদেশের জনগণকে সংসদের ওই 2/3 মারপেজ দেখাচ্ছেন। এত বোকা ভাববেন না বাংলাদেশের জনগণকে। অনেক দিন তারা দেখবে, এক পর্যায়ে যখন ফুসে উঠবে তখন পালানোর পথ খুঁজে পাবেন না। আমি তরিকুলের সাথে একমত, আমরা চাই না বিএনপি সেই দিকে যাক। আমরা মনে করি যে বিএনপির বাংলাদেশের রাজনীতিতে থাকা দরকার। এক পর্যায়ে আপনাদেরকে গঠনমূলক বিরোধী দল হতে হবে বাংলাদেশকে, নিজেদেরকে বিরোধী দলের আসনে কল্পনা করে তারপর সংস্কারগুলো বাস্তবায়ন করেন। আপনারা মনে করছেন, সালাউদ্দিন ভাই এটা বলেছেন কমিশনে বিভিন্ন আড্ডার মধ্যে, যে তাদের ধারণা গণ অভ্যুত্থান যেহেতু প্রতিদিন হয় না, তারা 15 বছর সেফ। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ ইতিহাস থেকে শিক্ষা নেন। এখানে 69 সালে গণ অভ্যুত্থান হয়েছে, 70 সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের রায় না মানার কারণে 71 সালে এখানে মুক্তিযুদ্ধ হয়েছে 2 বছরের মধ্যে, 69 থেকে 71। কাজে আপনারা 15 বছর পারবেন, আপনারাও শেখ হাসিনার মতো 15 বছর নিরাপদ, বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে নামবে না, এই দিবা স্বপ্ন না দেখাই ভালো। দ্রুততম সময়ের মধ্যে গণভোট বাস্তবায়ন করেন। অন্য কোনো গণভোট নিয়ে কোনো ধরনের চেরি পিকিং করবেন না, যে গণভোট মানি, গণভোটের অমুক প্রশ্ন মানি না, গণভোট আমরা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবো কিন্তু অমুক জিনিসটা সমস্যা। এই ধরনের ছলনার রাজনীতি থেকে বেরিয়ে আসতে আমরা বিএনপির প্রতি অনুরোধ করব। বাংলাদেশের ইতিহাস আপনাদেরকে বারবার সুযোগ দিয়েছে, এই দেশের জনগণের সাথে, মেহনতি মানুষের সাথে আপনারা আর প্রতারণা করবেন না। চালাকি কিংবা পপুলিজমের যে রাজনীতি, আপনি আমাদের প্রধানমন্ত্রী হিসেবে 11 ঘন্টা অফিস করেন নাকি 8 ঘন্টা অফিস করেন, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আপনি কি ডেলিভার করছেন, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা। আজকে জ্বালানি তেলের যে সংকট, এটা আপনাদের সিন্ডিকেটের লোকেরা তেল মজুত করে রেখেছে, এই কারণে সংকট। যে জাহাজগুলো আমাদের দেশে এসছে জ্বালানির, এগুলো সব গত সরকারের, অন্তর্বর্তী সরকারের আমলের আগের দামে অর্ডার করা জিনিস, সেই জাহাজগুলো এখন আসছে। তাহলে আপনারা দাম বাড়াচ্ছেন কেন? আমরা কি এগুলো বুঝি না? এই সামান্য অঙ্ককে আমরা বুঝি না? ফলে যেই জাহাজগুলো, যে তেলগুলো আগের সরকারের অর্ডার করা জিনিস, সেটা দিয়ে আপনারা বলছেন যে তেলের কোনো সংকট নাই। তেলের কোনো সংকট না থাকলে পাম্পে পাম্পে এইভাবে তেল পাচ্ছে না কেন পাম্পের মালিকেরা? কারা লুকিয়ে রেখেছে? আপনাদের দলীয় আশ্রয় প্রশ্রয় প্রাপ্ত যে ব্যবসায়ীরা, তারা আসলে এই সংকটকে কেন্দ্র করে মুনাফা করতে চাচ্ছে। এবং ওই আওয়ামী লীগ যেভাবে ইউক্রেন যুদ্ধকে দেখিয়ে সমস্ত সংকটের জন্য ইউক্রেন যুদ্ধ করেছে, আপনারা ইরান যুদ্ধকে সেভাবে হাজির করবেন না। আমরা জানি যে হরমুজ প্রণালীতে কি ঘটছে,
কার জাহাজ ছাড় পাচ্ছে, কার জাহাজ ছাড় পাচ্ছে না, আজকের জেনারেশন এগুলো মানে গুগলে একটা সার্চের মধ্যে জানতে পারে। ফলে আমাদের সাথে এই সমস্ত আপনাদের যে বৃদ্ধ নেতারা আছেন, তারা যদি মনে করেন এই সমস্ত আজে বাজে এবং মানে খোঁড়া যুক্তি দিয়ে আমাদেরকে একটা সলিম বুঝ দিবেন, এটা কিন্তু আর হবে না। অবিলম্বে গণভোট বাস্তবায়ন করতে হবে এবং এই রাষ্ট্রপতিকে, আমরা যেটা ওই প্রথম অধিবেশনের দিন সংসদের বাইরে দাঁড়িয়ে বলেছিলাম যে এই রাষ্ট্রপতিকে সাংবিধানিক পদ্ধতিতে অভিশংসন করতে হবে, অবিলম্বে গণভোট বাস্তবায়ন করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ বসাতে হবে। এই রুটে যদি আপনি না যান, এই সিরাতুল মুস্তাকিমে যদি আপনি না যান, আপনাদের পতন এবং আপনাদের ধ্বংস কেউ ফেরাতে পারবে না। আপনারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করবেন। ফলে সেই পথে যাবেন না। আমরা এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের কাছে এই অনুরোধই জানাচ্ছি।